কিন্তু কালকে শেখ হাসিনার একটু দৃঢ় ঘোষণার পরে সরকারের মধ্যে একটু নাড়াচাড়া পড়েছে। সরকার মনে করছে শেখ হাসিনা এরকম এই বছরই ফিরবে এরকম ডেফিনিট কেন দিল। তারা ইমিডিয়েটলি খোঁজ নেওয়ার চেষ্টা করলো আসলে কোনো পরিস্থিতি চেঞ্জ হয়েছে কিনা। তারা খোঁজ নিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই অ্যাক্টিভ ভাবে ভারতের সাথে যোগাযোগ করেছে, বিশেষ করে ভারতের ঢাকাস্থ হাই কমিশনের সাথে যোগাযোগ করেছে। আসলে শেখ হাসিনার এই বক্তব্যটা কতটা তারা মানে ইয়েতে নিতে পারে, মানে একেবারে সিরিয়াসলি নিতে পারে, এরকম একটা তারা জানতে চেয়েছে। এখন আমি জানি না ভারত থেকে কখন কোন উত্তর আসবে, কিভাবে তারা কিভাবে কমিউনিকেট করে, বাট পররাষ্ট্র মন্ত্রণালয় ইমিডিয়েটলি কিন্তু এটা সম্পর্কে তারা চেষ্টা করছে যে তারা একটা ইয়ে পাওয়ার জন্য আসলে শেখ হাসিনার এই বক্তব্যটা কতটা সিরিয়াস বক্তব্য। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চাইছে যে ঘটনাটা কি, আসলে কি হয়েছে, এমন কি পরিবর্তন হলো, মানে শেখ হাসিনার সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটির কোনো যোগাযোগ হয়েছে কিনা, কিছু হয়েছে কিনা, এমন কিছু হয়েছে কিনা যেটা শেখ হাসিনাকে এই কনফিডেন্স দিয়েছে যে তিনি একটা অ্যাক্টিভ ফাঁসির আদেশ থাকা অবস্থায় একটা রিস্ক নিয়ে উনি বাংলাদেশে আসার ঘোষণা দিয়ে দিলেন, যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে দিলেন ঘটনাটা কি কোনো ইয়ে আছে কিনা। সো আসলে এটা খোঁজার চেষ্টা হচ্ছে। তবে এই ঘটনাগুলিতে প্রমাণ করে যে সরকারের ভিতরে সাংঘাতিক একটা তোলপাড় হয়েছে, যে সরকার এটা আশাই করেনি এরকম একটা ঘটনা। সরকার ওই পর্যন্ত একটু ইয়ে ছিল যে শেখ হাসিনা আসবেন বলছেন, এটা হয়তো এমনি বলছেন, ভারত তাকে আসতে দিবে না, এবং একটা অ্যাক্টিভ ফাঁসির আদেশের মধ্যে কেউ আসে নাকি? পৃথিবীতে এরকম নজির আর নাই, ফার্স্ট টাইম। আরো অনেকের এরকম ইয়ে হয়েছে কিনা, যে প্রিজন টার্মের ঘোষণা দেওয়া হয়েছিল সবকিছু, বাট অনলি কম্প্রোমাইজের মাধ্যমে তারা ব্যাক করেছে। দু চারটা ঐতিহাসিক অনেকগুলো ঘটনা আছে যারা বিপ্লব করে ভিতরে ঢুকছে, সেটা অন্য জিনিস। বাট দেশের সাথে আলটিমেটলি একটা টার্মস এন্ড কন্ডিশনে গিয়ে একটা কনফার্ম হয়ে যায় যে তিনি গেলে তার কোনো হার্ম হবে না, এরকম হয়েই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, অনেকেই আছে কিন্তু উদাহরণ যে দেশের বাইরে চলে যেতে হয়েছে আবার ব্যাক করেছেন অনেক। আমি ঐতিহাসিক অনেক কিছু একসময় যদি সুযোগ পেয়ে আরেকটা কোনো এপিসোডে এই জিনিসগুলো কারা কারা এরকম আছে, কিন্তু এরকম অ্যাক্টিভ একটা ফাঁসির আদেশ নিয়ে কেউ চলে এসছেন কোনো দেশে, এটা নজিরবিহীন। এবং শেখ হাসিনা যদি এটা ঘটান, এটা নজিরবিহীন ঘটনা হবে। এবং এই নজিরবিহীন ঘটনার দিকে কেন যাচ্ছেন শেখ হাসিনা, এইটা হলো সরকারের মধ্যে ইয়ে। এবং সরকার যে জিনিসগুলো বিবেচনা দিচ্ছে, এতদিন পর্যন্ত তারা যা কিছু বক্তৃতা দিয়েছে এটা বক্তৃতার মধ্যে ছিল, রাজনৈতিক বক্তৃতা। তারা এটা ভাবছে যে শেখ হাসিনা কখনোই দেশে আসবে না, সেই জন্য তারা যতটুকু সম্ভব কঠিন হয়, কখনো সফট হয়, কখনো কঠিন হয়, মানে যতটা সম্ভব শেখ হাসিনাকে প্রেসারে রাখার চেষ্টা করছে। কিন্তু এই প্রথমবার সরকার প্রচন্ড প্রেসার ফিল করেছে। এতদিন সরকার শেখ হাসিনার উপর প্রেসার দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট, আইসিটি দিয়ে, ইন্টারিম গভর্নমেন্ট তাদের কথাবার্তা দিয়ে, ইন্টারিম গভর্নমেন্টের ফরেন মিনিস্ট্রি দিয়ে, তাদের মুখপাত্র দিয়ে, তার রাজনীতি, তাদের যারা সরকারে ছিল তাদের দিয়ে, তাদের কথাবার্তা দিয়ে শেখ হাসিনাকে পাজল রাখার জন্য তারা সবসময় এই অবস্থানে, মানে শেখ হাসিনাকে প্রেসারে রাখার ভূমিকা নিয়েছেন। এই সরকারও মনে করেছে শেখ হাসিনাকে তারা প্রেসারে রাখবে, আইসিটি দিয়ে প্রেসারে রাখবে, এবং পলিটিক্যাল কথাবার্তা বলে প্রেসারে রাখবে। যেমন তারা সবসময় মাঠে ময়দানে যেখানে শেখ হাসিনাকে গালাগালি করতেছে, ফ্যাসিস্ট বলতেছে, পার্লামেন্টে বকাবকি করছে, সব দল মিলে বকাবকি করতেছে, মানে তাকে পাজল করার জন্য। কিন্তু কোথা থেকে উনি শক্তি পেলেন যে উনি এই পাজল অবস্থা থেকে বেরিয়ে উনি বলছেন আসবে? কেউ নয়, এইটাই এখন সরকারের মধ্যে মানে প্রচন্ড রকমের একটা আলোচনা। এবং আরো একটা আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা শুধু ওই এনডিটিভির ইয়েতে ঘোষণা দেন নাই যে উনি কি বলে এই বছরই দেশে আসছেন। শেখ হাসিনা কিন্তু আজকেই বিভিন্ন ইয়েতে আপনি শেখ হাসিনা কিন্তু একটা ভয়েস রিলিজড হয়েছে, যিনি ইয়ের মাধ্যমে কি বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভয়েসটা রিলিজ হয়েছে, একদম লেটেস্ট ভয়েস। যে ভয়েসে উনি বলছেন 7 খুনের কথা, যে ভয়েসে উনি বলছেন যে আমি দেশে ফিরে আসছি, শিগগিরই দেশে ফিরে আসছি, যে ভয়েসে উনি বলেছেন যে উনি 300টা আসনের সবার সাথে কথা বলেই কিন্তু উনি যে কোনো সময় দেশে, মানে এই সময়ের মধ্যে দেশে আসবে। এবং 300টা আসনের মধ্যে 136টার জায়গার মধ্যে উনি কথা বলে ফেলেছেন। উনি 36টা খুব সম্ভবত উনি স্পেসিফিক বলেছেন যে আমি এতগুলো সাথে কথা বলেছি, ইউনিয়ন পর্যায়ে কথা বলেছি, আমি কথা বলছি, আমি কথা কমপ্লিট করে 300 আসনের কথা বলা কমপ্লিট করলেই আমি পরে আমি আসবো। এটা কিন্তু তার ভয়েস, মানে এনডিটিভিটা হলো একটা ইন্টারভিউ, রিটার্ন ইন্টারভিউ এবং ইমেইলে কিন্তু এটা তার ভয়েস প্রচারিত হয়েছে। এটা তো আরো বেশি প্রচার হয়েছে সরকার।
যে এটা তো একটা ইন্টারভিউতে উনি বলছেন, কিন্তু এখন তো উনি তো এই 7 খুনের সাথে মিলিয়ে উনি কিন্তু দেশের পরিস্থিতি বর্ণনা করে এই ঘোষণা দিয়ে দিয়েছেন। সো এটা ডাবল একটা ঘোষণা। এটা 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 খুবই নাড়া পড়েছে। নাড়া পড়ার কতগুলি কারণ মানে আমাকে যিনি বিএনপি সংশ্লিষ্ট তিনি আমাকে কিছু জিনিস আইডেন্টিফাই করেছেন কেন সরকারের নার্ভের মধ্যে আঘাত করেছেন শেখ হাসিনা, কিভাবে এই ঘোষণা সরকারের নার্ভে আঘাত করেছে। যেমন আইসিটি ইমিডিয়েটলি কিন্তু রিয়াক্ট করেছে, মানে সরকারের একটা অর্গান। সরকার কেন এই ইয়েতে, সেটা হলো সরকার যেটা মনে করে সরকার কোন কোন জায়গায় প্রবলেমে পড়তে যাচ্ছে যদি আসলেই এই ঘোষণার দিকে শেখ হাসিনা। প্রথম 1 নম্বরই হলো স্ট্রিট প্রটেস্টের মুখে পড়বে। সেই স্ট্রিট প্রটেস্ট শুধুমাত্র আওয়ামী লীগের না, আওয়ামী লীগ হবে শেখ হাসিনার পক্ষে, আর স্ট্রিট প্রটেস্টের নামবে হলো এই জামাত এনসিপি। তারা এই শেখ হাসিনার একদিকে শেখ হাসিনার ট্রায়াল যেন না হয় সেটার জন্য আওয়ামী লীগেররা মাঠে থাকবেন এবং তারা এটা একটা তাদের ভয়। অন্যদিকে আরেকটা ভয় হলো যে এনসিপি এবং জামাত যেহেতু কট্টর শেখ হাসিনার বিচারের ব্যাপারে, তারাও মাঠে থেকে একটা পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতিতে দেশ পরিচালনা কঠিন হয়ে পড়তে পারে, যে পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, যে পরিস্থিতি শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না, সরকার কনসেন্ট্রেট করতে হবে শেখ হাসিনাকে ঘিরে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দিকে তাকে সরকারকে মনোযোগ দিতে হবে সবচেয়ে বেশি। তো সরকার মানুষের যে অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনীতি, যে বাজেট ইমপ্লিমেন্টেশন শুধু ধরেন, আর কোনো কিছু বাদ দেন, বাজেট ইমপ্লিমেন্টেশনই তো সরকার ফেল করে দেবে, রাজস্ব আদায় ফেল করে দেবে যদি সারা দেশে এরকম প্রোটেস্ট চলতে থাকে। একদিকে আওয়ামী লীগের প্রোটেস্ট, আরেকদিকে হইলো এনসিপি জামাতের প্রোটেস্ট। যদিও সরকার মনে করে যে এইখানে এনসিপি জামাত নাকি একটা শক্তিশালী ভূমিকা রাখতে পারে, যেটাকে ফুয়েল করবে হলো বিএনপির একটা কট্টরপন্থী অংশ। সরকারের এই যাদের সাথে কথা বলছে তাদের মধ্যে মনে করেন বিএনপির একটা কট্টরপন্থী অংশ কিন্তু এটাতে জয়েন করবে। সো ইট উইল বি মানে fight between মানে parties like Awami League and Jamaat and NCP এর মধ্যে একটা স্ট্রিট ফাইট। এট দ্য সেম টাইম বিএনপির একটা অংশ যারা ডিসিডেন্ট হবে, যারা কট্টরপন্থার, তারা কিন্তু জামাত এনসিপির এটাকে সাপোর্ট করবে। সো এটা আলটিমেটলি একটা মুখোমুখি সংঘর্ষের মুখে ফেলে দিতে পারে দেশকে, এবং সরকার নিজেরতে ইনভলভ হয়ে যেতে পারে। এটা হলো সরকারের ভিতরে যে কথাটা ছিল রাজনৈতিক মূল্যায়ন তাদের, যা মুখে আমরা বলছি যে শেখ হাসিনা ফেরত আসা, শেখ হাসিনার বিচার চাই, অমুক চাই তমুক চাই, আমরা এটা মুখে বলছি, কিন্তু আমরা কি ভেতরে এটা চাচ্ছি? সরকারের মধ্যে যারা আছে তারা এটা চাচ্ছে না, তারেক রহমান নিজে এটা চাচ্ছে না। তিনি চাচ্ছেন না এই মানুষ আবার মুখোমুখি হোক। তারেক রহমান এই জায়গা থেকে নিজেকে সরাতে চাচ্ছেন যে মানুষ আবার নিজেকে শেখ হাসিনা তার এই ঘোষণা দিয়ে মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু তারেক রহমান রিলাক্টেন্ট যে এই মুখোমুখি হওয়ার জন্য। এবং তারেক রহমান মনে করেন যে যদি মুখোমুখি হয় তাহলে সেই ক্ষেত্রে যে গোলযোগ হবে, যে পরিস্থিতি তৈরি হবে, সেটা কিন্তু আবারও বিএনপি সরকারকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে। এই তারেক রহমানকে এই পরামর্শগুলো দিচ্ছেন তার ঘনিষ্ঠজনরা, যাদের থেকে উনি পরামর্শ নেন, তারা পরামর্শ দিচ্ছেন। এখন এর বাইরে যারা তারেক রহমানকে ছায়ায় থাকতে চান না, তারাও কিন্তু একই মতে চলে আসছে, একই মতে অবলম্বন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন কাদের চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা কিন্তু অনেক আগে থেকে শেখ হাসিনা দেশে যেন না আসে এই মতামতের পক্ষে ছিলেন, কিন্তু তারেক রহমান এবং অন্যরা ছিলেন না, আসলে আমরা তারা শক্ত হাতে দমন করব, বিচার করব। কিন্তু এই ঘোষণার পরে এই তারেক রহমানের যে ঘনিষ্ঠজনরা আছে তারা কিন্তু তাকে এই পরামর্শ থেকে দূরে সরাচ্ছে। এই পরামর্শ তাদের এই পরামর্শ দিচ্ছে তারেক রহমান এই মতামত থেকে দূরে সরুক, কারণ দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটা বিএনপি সরকারের উপর প্রভাব পড়বে। বিএনপি সরকার ব্যর্থ হইতে পারে। কিভাবে ব্যর্থ হইতে পারে? আইন শৃঙ্খলার অবনতি হইতে পারে, এট দ্য সেম টাইম বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না, রাজস্ব আদায় সম্ভব হবে না, এবং দেশের শিল্প উৎপাদন হয়ে যাবে, নেমে যাবে। কারণ এই অস্থিরতার গার্মেন্টস সেক্টর থেকে যেসব শিল্প উৎপাদনের যে সেক্টরগুলো আছে সে সেক্টরে কিন্তু প্রভাব ফেলতে পারে। শুধু তাই না, কৃষি তো পড়তে পারে। সো তারা মনে করছেন যে এটা শুধুমাত্র শেখ হাসিনার এই ঘোষণাতে যে যদি মুখোমুখি কোনো গোলযোগের তৈরি হয়, যেটা সম্ভাবনা আছে, কারণ জামাত এনসিপি এটা মানবে না। জামাত এনসিপি শেখ হাসিনার বিচারের জন্য তারা রাস্তায় থাকবে, যেহেতু আওয়ামী লীগ বিচারের বিরোধিতা করে রাস্তায় থাকবে, সেখানে বিএনপির একটা কট্টরপন্থী অংশ কিন্তু তাদেরকে ফুল করতে পারে, তাদেরকে জ্বালানি দিতে পারে। এই ভয়ের মধ্যে দিয়ে কিন্তু সরকারের একটা ঝামেলা চলতেছে।
এখন পলিটিক্যাল লিডারশিপ, যেটা বিএনপির যে পলিটিক্যাল লিডারশিপ, সেটা সরকারের বাইরের যে লিডারশিপ, যেটা আমি বলছি, যেটা তারেক রহমানের বাইরেও কিন্তু একটা লিডারশিপ আছে, যে পুরনো যারা প্রবীণ নেতাদের যে একটা লিডারশিপ আছে, সেই লিডারশিপটাও কিন্তু এই শেখ হাসিনার এই ঘোষণাকে মনে করেন যে এটা কনফ্রন্টেশনের ঘোষণা। আবার শেখ হাসিনা প্রস্তুতি নিয়ে এই ঘোষণা দিয়েছেন, সো যেহেতু তিনি প্রস্তুতি নিয়ে ঘোষণা করছেন, তো তাকে ওয়েলকাম করার কোন রকম কোনো চেষ্টা করার কোনো দরকার নেই। তিনি ঘোষণা দিয়ে কি করেন এটা এখন ওরা পর্যবেক্ষণ করতেছেন। তারা এখনই কোনো রিয়াকশন দিয়ে, মুখে মুখে কি বললাম, বাট অ্যারোগেন্টলি কোনো রিয়াকশন না দেওয়ার পক্ষে। কিন্তু তারপরেও দলে তো অনেক অনেক নেতা আছে, কেউ না কেউ তো রিয়াকশন দিয়ে দিতে পারে। সবাই তো আর মির্জা ফখরুলের কথা শুনবে না, সবাই তারেক রহমানের কথা শুনবে না, কেউ না কেউ তো রিয়াকশন, পার্লামেন্টে রিয়াকশন দিতে পারে। 350 জন বসে আছে ওখানে পার্লামেন্টের কিন্তু একটা রিয়াকশন, জামাত রিয়াকশন দিতে পারে, এনসিপি দিলে বিএনপিও দিতে পারে। সো এটা কিন্তু একটা মুখোমুখি হওয়ার মানে একটা বড় ধরনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সরকার এটা মনে করছে, বিএনপির যারা বিএনপি নিয়ে মাথা ঘামায়, বিএনপির রাজনীতিকে আপহোল্ড করে সামনে নিয়ে যেতে চান এবং মনে করেন যে বিএনপি মধ্যপন্থার দল, এটা দিয়েই বাংলাদেশ সামনে যাওয়া উচিত, যারা এটা মনে করেন তারাও কিন্তু এখন শঙ্কিত হয়েছে। যেটা আমি ওনাদের সাথে কথা বলে পেয়েছি, যেটা হয়েছে ওরা আরেকটা জায়গায় হয়েছে যে সিভিল সোসাইটির মধ্যে যে বিভেদটা আছে, সেই বিভেদটা আবার প্রকাশ্য হবে। যেমন সিভিল সোসাইটির যে কট্টরপন্থী অংশটা শেখ হাসিনাকে উৎখাতের সাহায্য করেছিল, তারা আবার মাঠে নামবে জোরালো হবে শেখ হাসিনার বিচারের দাবিতে, আবার শেখ হাসিনার যেন সঠিকভাবে বিচার করে, তারা এইভাবে মাঠে নামবে। এট দ্য সেম টাইম এই প্রথমবারের মতো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে সিভিল সোসাইটিটা এতদিন 2 বছর ধরে যারা সাপ্রেস ছিল, তারাও সামনে চলে আসবে। সরকার এই জিনিসগুলো চিন্তা করতেছে যে এই সিভিল সোসাইটি তো সামনে চলে, কারণ এখন তো ডেমোক্রেটিক। আপনি তো আগে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আপনি অনেক কিছু বলে থামাইতে পারছেন, যে এখন রেগুলেশন হয়েছে, অমুক কিছু তো হচ্ছে, এখন তো আপনি কিছু বলতে পারবেন না। সো দে উইল কাম আপ, তারা আসবে, তারা আসবেই। সরকার আরেকটা জায়গা থেকে তারা মনে করছে যে সিভিল সোসাইটির মধ্যে যে বিরোধটা আছে, বিরোধটা এত তীব্র হবে যে এটা বিভিন্ন কমিউনিটিতে ছড়াতে পারে। কমিউনিটি মিনস যে শিক্ষক কমিউনিটিতে ছড়াতে পারে, ইঞ্জিনিয়ার কমিউনিটিতে ছড়াতে পারে, ডাক্তারদের কমিউনিটিতে, সব জায়গায় কিন্তু এই যা ছড়াবে। কারণ শেখ হাসিনার ফেরত আসার সঙ্গে সঙ্গে তার পক্ষের যত শক্তি আছে সবগুলি শক্তি প্রকাশ্য হবে, এবং সেই পক্ষের শক্তিটাকে এদের ভাষ্য যে সিভিল সোসাইটির অংশটা যারা এতদিন পর্যন্ত সাপ্রেস ছিল, তারা কিন্তু মাঠে নামবে, তারা থামবে, তারা আসবে, তারা থামবে না, তারা আসবে সামনে। সো সিভিল সোসাইটিকেও কিন্তু একটা থ্রেট হিসেবে দেখছে এই সরকার। এবার আরেকটা জায়গাতে যদি আপনি আসেন যে এখানে কি ঘটতে পারে, আরেকটা সরকারের মধ্যে যে আলোচনাটা আছে যে ইসলামিস্টদের, মানে এনসিপি জামাত হিসেবের কথা না, ইসলামী যেমন খেলাফতে মজলিস শেখ হাসিনার ফাঁসি আজই কার্যকর করার জন্য তারা চায়, এবং তারা স্বাগত জানিয়েছে শেখ হাসিনার ফাঁসির আদেশটাকে। সেই ইসলামী মজলিস থেকে শুরু করে যে কট্টরপন্থী ইসলামী যে গ্রুপগুলো আছে, জামাতের ভিতরে যে আরো বেশি কট্টর গ্রুপগুলো আছে যারা এক্ষুনি চায় শেখ হাসিনার ফাঁসি হোক, এই গ্রুপটা অ্যাক্টিভলি মাঠে থাকবে। আদার দেন জামাত এবং সরকারের ওই জিনিস যে ইসলামিস্ট ওই গ্রুপগুলো, যে গ্রুপগুলো এখন লুকায়িত আছে, জঙ্গি গ্রুপগুলো, ওপেন হলো খেলাফত মজলিস, কিন্তু অন্য যে গ্রুপগুলো যেগুলো এখন লুকানো আছে, যারা এখন ওই যে কলেমার পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা প্রকাশ্যে অলরেডি তারা কিন্তু সারফেসে আসা শুরু করেছে। সো এই গ্রুপটাকেও কিন্তু সরকার ইতিমধ্যে এই গ্রুপগুলোর ভয় পাচ্ছে, কিন্তু শেখ হাসিনাকে ঘিরে কিন্তু এই গ্রুপগুলো আরো অনেক বড় হবে। এটা হলো সরকারের এই যে নেতাদের সাথে আমি কথা বলছি, তাদের মধ্যে এই ভীতিটাও কাজ করছে যে ইসলামিস্ট গ্রুপের পুনরুত্থান হতে পারে, যে ইসলামিস্ট গ্রুপটা বাংলাদেশকে একদম লন্ডভন্ড করে দিতে পারে। সেই লন্ডভন্ডের ক্ষতি কার হবে? বাংলাদেশের হবে। কিন্তু বিএনপি মনে করে যে বিএনপির নেতারা বিএনপি ক্ষমতাও হারাইতে পারে, এরকম সিচুয়েশন হতে পারে। এমনকি এক পক্ষ মনে করছেন যে তারেক রহমানকে আবার বিদেশ চলে যেতে হতে পারে। কেউ কেউ আরো এক্সট্রিম কথাবার্তা বলেন, সেটা অনেকদিন থেকে আমি দেখতেছি সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ এক্সট্রিম কথা বলেন। কিন্তু এই গ্রুপটা যারা এই একটু মধ্যপন্থা রয়েছে, তারা মনে করছেন যে এটা কিন্তু তারেক রহমানের শুধু প্রধানমন্ত্রিত্বকে হুমকিতে ফেলছে না, তারেক সরকারকে ক্ষমতাচ্যুত হওয়ার দিকে ঠেলে দিতে পারে ইসলামিস্টের যদি পুনরুত্থান ঘটে। কারণ সংঘর্ষ মাস্ট, ইসলামিস্টরা মাঠে যদি আসে সেক্ষেত্রে একটা সংঘর্ষ হবে, সেক্ষেত্রে সরকার কোন দিকে যাবে? আসেন সেই নিয়ে কথা বলি। এই প্রসঙ্গে ভদ্রলোকের সাথে কথা বলে, বা ওই ভদ্রলোকদের সাথে কথা বলে, বিএনপির লোকদের সাথে কথা বলে, আমার নেতাদের সাথে কথা বলে আমার যেটা মনে হচ্ছে তারা কিন্তু শঙ্কিত। তাদের বক্তব্য এখানে অদ্ভুত ভাবে তারা বলছেন যে
এই 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 সময়ে আমাদের সিকিউরিটি ফোর্সেসও ডিভাইডেড হয়ে যেতে পারে। কেমনে ডিভাইডেড? আমি যে সিকিউরিটি ফোর্স একটা কি বলে, এটা রেজিমেন্টেড ফোর্স, যারা মানে কি বলে নিয়ম নীতি এর মধ্যে দিয়ে চলে। তো আমার বলছেন যে নিয়ম নীতির ভিতর দিয়ে তো তারা চলে, এটা সত্যি কথা, কিন্তু আসলেই কি নিয়ম নীতির ভিতরে তারা গত 2 বছর ধরে চলেছে? চলে নাই। আগস্টে তাদের উপরে কি নিয়ম নীতি করে তাদের সাথে কনফ্রন্টেশনে যাওয়া হয়েছে? হয় নাই। তাহলে এই ফোর্সের ভিতরে কিন্তু যে ডিসিডেন্ট গ্রুপ আছে, যে এই ফোর্সের ভিতরে যে আছে, সেখানে কিন্তু একটা কনফ্লিক্ট হতে পারে। একটা গ্রুপ বলতেই পারে না আমরা গুলি করব না, কারণ গুলি করার জন্য আমাদের আইজিপিদের ফাঁসির আদেশ হচ্ছে, আমাদের কমিশনারদের ফাঁসির আদেশ হচ্ছে, আমরা গুলি করতে যাব না, আমরা মারামারি করতে যাব না, আমরাই করতে যাব না। যতই আমি দলের লোক হই, এই 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 ফোর্স, এই পুলিশের মধ্যে এইটা একটা প্রতিরোধ হতে পারে ভেতরে ভেতরে, যেটা আমরা আর এটা করবো না, যেটা আপনাদেরকে আগে করার কারণে আমাদের ফাঁসি দিছো আইসিটিতে, সো আইসিটির ফাঁসি দিছো আমাদেরকে, তখন আবার আমাদেরকে বলছে গুলি করতে। এটা আমরা পাবো। এইটা একটা ফোর্সের ভিতরে কিন্তু, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে ফোর্সটা, সেটা হলো আনসার এবং পুলিশ। এই দুইটা ফোর্সের মধ্যে কিন্তু সরকার যদি এই সম্ভাব্য শেখ হাসিনা প্রত্যাবর্তনের পর সম্ভাব্য কোনো পরিস্থিতি তৈরি হয়, সম্ভাব্য আইন শৃঙ্খলার অবনতি ঘটে, সেটা নিয়ন্ত্রণের জন্য সরকারের হাতে মানে এনাফ সিকিউরিটি ফোর্সেস নাই। তো সেক্ষেত্রে কি আসবে? আপনারা বলছেন সেক্ষেত্রে ওই আবার সেই একই অপশন সেনাবাহিনীকে মোতায়েন করা, সেই একই অপশন আমাদের সামনে আবার অতীতের মতো আমাদের সেনাবাহিনীকে মোতায়েন করা। সেনা মোতায়েন মানেই হইলো আমাদের গভর্নমেন্ট রিস্কে পড়া, আমাদের গভর্নমেন্টকে সেনাবাহিনী রক্ষা করবে, এটা তো উদাহরণ সেনাবাহিনীর নাই। সেনাবাহিনী তো শেখ হাসিনাকে প্রোটেক্ট করে নাই। তাহলে যদি আমরা সেনাবাহিনীকে ডাকতেই হয় মাঠে, অলরেডি আমরা বিভিন্ন সময় সাধারণ ঘটনায় সেনাবাহিনীকে ডাকতে হচ্ছে, এই সেনাবাহিনী যে আমাদের সাথে আবার কেউ যদি এক্সট্রিম কোনো কিছু করতে হয়, সেক্ষেত্রে সেনাবাহিনী যে আমাদের বিরুদ্ধে যায় দাঁড়াবে না, সেনাবাহিনীর ভিতরে যে আবার সেই দরবার হবে না যে দরবারে বলবে আমরা গুলি করবো, সেনাবাহিনীর ভিতরে আবারই দরবার হবে না যে দরবারে বলবে আমরা জনগণের সাথে মারামারি করবো না। হয়তো এখনকার লিডারশিপ তাদের প্রতি কি আছে কিনা করছে, অনুগত আছে, কিন্তু এই অনুগতরাই কি আসলে নিয়ন্ত্রণে থাকবে এরকম সিচুয়েশনে? সো এক্সট্রিম জিনিসগুলো কিন্তু মাথায় চলে আসছে সবার। সিকিউরিটি ফোর্সেস নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন মানে সরকারের মধ্যে এই ভদ্রলোকদের বা এই নেতাদের কনসার্ন হলো সরকারকে অনেকগুলো জিনিস এখন মাথায় নিতে হচ্ছে। এনসিপি জামাতের সেই ক্রুদ্ধ অংশটা, যেটা শেখ হাসিনা ফিরলে তারা ইমিডিয়েটলি তার ফাঁসির বাস্তবায়নের জন্য রাস্তায় নেমে গেঞ্জাম লাগাবে। সেই সঙ্গে আওয়ামী লীগ থাকবেই রাস্তায়, এটা তো শেখ হাসিনার জন্য তারা থাকবে। সেই সঙ্গে সিভিল সোসাইটির যে অংশটা এতদিন সাপ্রেস ছিল, তারা মাঠে আসবে। সিকিউরিটি ফোর্সেস ডিভাইডেড হবে। আর্মি ডাকতে হলে আর্মি যদি আমাদের কথা না শোনে, তখন কি হবে? এই যে জিনিসগুলো আসছে যে সিকিউরিটি ফোর্স, ও হ্যাঁ, আরেকটা পয়েন্ট তারা বলছে যে আরেকটা বলছে যে জুলাই আপরাইজিং এর সাথে যে স্টুডেন্টরা আছে, তারা কিন্তু কনফার্ম মাঠে থাকবে, কারণ তারা তাদের এটাকে অস্তিত্বের হুমকি দেখবে। তারা মনে করবে যে তাদের জুলাই আপরাইজিং এ যদি শেখ হাসিনা ফেরত আসে, শেখ হাসিনা যদি আসলে আগের মতো করে তার মতো করে রাজনীতি করার মিনিমাম সুযোগ পায়, তাহলে আমাদেরকে নির্মূল করে ছাড়বে। সো তখন তারা কিন্তু মানে যেইভাবে হোক তারা মাঠে থাকবে, সেই সংখ্যায় হোক তারা মাঠে থাকবে, যেভাবে হোক তারা বিশৃঙ্খলা তৈরি করবে, এবং তারা কোনোভাবে এটা মানবে না। তো এখানে কিন্তু এক্সট্রিম ফোর্স বলতে সরকারের মধ্যে এই অংশটা বলছে যে এক্সট্রিম ফোর্স বলতে এখানে একটা হলো ডিভিশন, সিকিউরিটি ফোর্সেস এর মধ্যে ডিভিশন, দলগুলোর মধ্যে ডিভিশন, রাজনৈতিক মতের মধ্যে ডিভিশন হবে, কিন্তু এক্সট্রিম ফোর্স গুলি মাঠে থাকবে, তারা আনডিভাইডেড থাকবে। বিএনপি ডিভাইডেড থাকবে, আওয়ামী লীগ ইনট্যাক্ট থাকবে, জামাত ইনট্যাক্ট আনডিভাইডেড মাঠে থাকবে, এনসিপি আনডিভাইডেড মাঠে থাকবে, জুলাই রেভলিউশনারি আনডিভাইডেড মাঠে থাকবে, এবং এই সাথে যদি ফুয়েল ঘটায় জঙ্গিরা অলরেডি সামনে মিট্টিম করে জ্বলতেছে যে পতাকা নিয়ে, এই যে ইয়ের পতাকা নিয়ে, কি বলে আইএস এর পতাকা নিয়ে, এবং ওই যে কলেমার তো পতাকা নিয়ে যারা এখন মাঠ গরম করার চেষ্টা করছে, তারাও মাঠে থাকবে। প্লাস থাকবে হলো আরেকটা ভয় হলো তাদের যে ইসলামিস্ট, যেই মাদ্রাসা ভিত্তিক যে ইসলামী মনোভাবাপন্ন এবং আওয়ামী বিরোধী যে অংশটা, যারা বিভিন্ন দলের ভিতরে আছে, কিন্তু তারা কিন্তু এই ব্যাপারে একমত যে কোনোভাবে আওয়ামী লীগকে ঠেকাইতে হবে। এক্সট্রিম আওয়ামী
গ্রুপগুলো, এক্সট্রিম আওয়ামী বিরোধী গ্রুপগুলো সব এক হয়ে দেশকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে, এবং এনারা নিশ্চিত একটা বিশৃঙ্খলার দিকে চলে যেতে পারে দেশ, এবং সেটার সময় তখন রাজনৈতিক সমঝোতা ছাড়া আর কোনো উপায় নেই। এরা সাজেস্ট করছেন, তারা বলছেন যে তারা বিভিন্ন ফোরামে কথা বলবেন, এখনো তাদের কোনো সুযোগ না, মাত্র তো এটা আসলো, আর তারা বিভিন্ন ফোরামে কথা বলবেন, তারা কিন্তু এখন শেখ হাসিনার সাথে কম্প্রোমাইজ বা সমঝোতার কোনো ফর্মুলা বের করা যায় কিনা এই জন্য তারা চেষ্টা করবেন, এই জন্য তারা সাজেস্ট করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, এই জন্য তারা সাজেস্ট করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় যে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে শেখ হাসিনা যেন এইভাবে দেশে না আসেন, কোনো একটা রাজনৈতিক আলোচনার মধ্যে, রাজনৈতিক সমঝোতার মধ্যে যেন মধ্যে দিয়ে যেন আসেন, তারা এই সাজেশনটা দেবেন। সো আসলেই মানে আমি আপনাদের সামনে কতটুকু ব্যাখ্যা করতে পেরেছি, আর আওয়ামী লীগের কি উজ্জীবিত হবে কি না হবে এগুলো আওয়ামী লীগের ব্যাপার, আওয়ামী লীগ, কিন্তু আমি কতগুলো পয়েন্ট আপনাদের সামনে আনলাম, সে পয়েন্টগুলো আপনারা চিন্তা করে দেখুন, এটা পলিটিক্যাল পয়েন্টস। নাও আই কাম টু another point, that's a legal point. এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু সমাজের ভেতরের, সরকারের ভেতরের, জঙ্গিদের ভেতরের, ইসলামিস্টদের ভেতরের, এনসিপি জামাতে কি হইতে পারে এগুলো আমি আপনাদের সামনে তুললাম, যে এগুলো চিন্তার খোরাক তৈরি করেছে, কিন্তু চিন্তার খোরাক না, এগুলো একটা কনসার্ন তৈরি করেছে এখনকার যারা এক্সিস্টিং মানে রাজনৈতিক শক্তি যারা এখন মাঠে ধাপায় বেড়াচ্ছে তাদের মধ্যে কিন্তু এটা তৈরি হচ্ছে হবে। এখন আসেন আরেকটা দিক, সরকারেরই আরেকটা কনসার্নের দিক, সরকার শুধু না মানে সবার কনসার্নের দিক, সেটা কি? সেটা হলো আইসিটি। আরেকটা জায়গায় আমি বলি নাই, সোশ্যাল সিভিল সোসাইটির আরেকটা অংশ, সেটা হলো কি আইনজীবীদের অংশটা, এবং আইসিটিটা আমি এখন আপনাদের সামনে। আইসিটি দেখেন, ইমিডিয়েটলি আইসিটির চিফ প্রসিকিউটর বলছে হ্যাঁ উনি বলেন নাই, উনি অলমোস্ট সে আসুক বলে অলমোস্ট তুই তা করি, মানে তারা ব্যাডলি মনে হয়েছে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, যে কারণে তাদের রিয়াকশনটা ইমিডিয়েট এমন রিয়াকশন হয়েছে যে মানে ক্ষুব্ধ রিয়াকশন, আসলে আসুক, দেখে নেবো আমরা। কোনো আপনি যদি চিফ প্রসিকিউটরের বক্তব্যটা যদি শোনেন, চিফ প্রসিকিউটরের রিয়াকশনটা যদি ভিডিওতে দেখেন, তার রিয়াকশনের মধ্যে আছে সে ভয় পেয়েছে। কেন ভয় পেয়েছে? কেন সে এরকম করে রিয়াক্ট করলো শেখ হাসিনার এই ঘোষণায়? কেন শেখ হাসিনা তো এমন কোনো ঘোষণা দেয় নাই যে তিনি বাংলাদেশে আইসে মারামারি লাগাবেন, তিনি বাংলাদেশে এসে, উনি তো ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, তিনি ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশের জাস্টিস সিস্টেম যেন ঠিক মতো করে সেটা নিশ্চিত করবেন, তিনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের মানুষ কষ্টে আছে, সে কষ্ট লাঘবের জন্য যা যা করা দরকার উনি তাকে করবেন, তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের জাতির যে 4টা মূলনীতি, সেই 4টা মূলনীতি প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করবেন। তিনি তো বলেন নাই উনি ক্ষমতায় যাবেন, বা তিনি বলেন নাই উনি টেক ওভার করবেন, তিনি বলেন নাই উনি গণ অভ্যুত্থান করবেন, তিনি কোনো থ্রেট করেন নাই, তার গলার আওয়াজের মধ্যে কোনো থ্রেট ছিল না। কালকে আমরা আজকের গলার আওয়াজের মধ্যে কোনো থ্রেট ছিল না, কমপ্লিটলি একটা ঘোষণা উনি দিয়েছেন যে আমি এতগুলো জায়গায় কথা বলেছি, আমার নেতাকর্মীদের সাথে কথা বলছি, আমার ইউনিয়ন পর্যায়ে আমি কথা বলেছি, আমি আর মোট 300টা আসনের সব জায়গায় আমি কথা বলার পরে আমি দেশে ফিরবো। তিনি ঘোষণা দিয়েছেন, তিনি মানুষের মুক্তির কথা বলছেন, তিনি অর্থনৈতিক মুক্তির কথা, মানে মানুষের অর্থনৈতিক কষ্ট আছে সেটা লাঘব করার জন্য নিয়ে আসবেন। তিনি একবারও বলেন নাই তিনি এসে বিপ্লব করে উনি ক্ষমতা দখল করবেন, তিনি সরকারকে কোনো থ্রেটই করেন নাই যে আমি এসেই তাকে উৎখাত করব, তিনি একবারও বলেন নাই। তিনি এখন যারা তার দলের উপর অত্যাচার করে বলছেন তাদের আমি বিচার করবো, তিনি বলেন না আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ শব্দটা উনি বলেন না, বলছেন আমি বিচার করবো, বিচারের আওতায় আনবো আমি। সো তাকে এত কেন ভয় পেয়ে গেল সরকার? এই ভয় সরকারের অন্য অর্গানগুলি কিন্তু এখন পর্যন্ত মানে বেশিরভাগ হলো ভেতরে তারা খুবই উদ্বিগ্ন, না শুধু তারা শঙ্কিত, কিন্তু একটা অংশ, যে অংশটা সবচেয়ে বেশি সবার আগে কিন্তু আক্রান্ত হবে, সেটা আইসিটি। তারা কিন্তু ব্যাডলি রিয়াক্ট করেছে। ব্যাডলি রিয়াক্ট করতে বলতে শেখ হাসিনাকে মিনিমাম সম্মান দিয়ে এই কথা বলে না, সে করে কথা বলতেছে চিফ প্রসিকিউটর। হি ক্যানট টক লাইক দিস। একজন আসামিকে আপনি ইগনোর করে, অসম্মান করে কথা বলতে পারেন না, বাট হি ডিড ইট। ওয়াই? বিকজ ওই যে বলে না আমাদের দেশে যে আপনি যখন ভয় পান তখন আপনি চিৎকার করেন। আমরা চিৎকার করি যখন আমরা ভয় পাই। রাতের বেলা আমরা যখন ছোটবেলায় রাস্তা দিয়ে হেঁটে যেতাম, যখন অন্ধকার যখন বিদ্যুৎ কম ছিল, তখন আমরা কিন্তু হেঁটে যাওয়ার সময় লম্বা করে গান গেতে যেতাম, যে ভয়টা কমানোর জন্য, বা আশেপাশের লোকজন যেন মনে করে যে একটা লোক যাচ্ছে, এই লোকটা। এই জন্যই আমরা, সেই চিফ প্রসিকিউটর কিন্তু ভয় পেয়েছে বলে এরকম বার্কিং করেছেন, মানে উনি বার্কিং বলতে বলছে ঘেউ ঘেউ করেছেন। কেন ঘেউ ঘেউ করলেন সেটা
কতগুলি দেই। আইসিটি ইজ ইন ল্যাক অফ এক্সপার্টস। আন্তর্জাতিক অপরাধের যে আইনগুলো আছে সেই আইনগুলো বাস্তবায়ন করা, সেই আইনগুলোর আওতায় এনে বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে আমাদের দেশে সরকারের কাছে আইনজীবীর অভাব রয়েছে। একজনও আইনজীবী এরকম এক্সপার্ট নাই। এই চিফ প্রসিকিউটর না, খোঁজ নিয়ে দেখেন, তার আন্তর্জাতিক অপরাধ আইন নিয়ে তার কোনো পড়াশোনাই নেই, বাট তিনি চিফ প্রসিকিউটর হয়ে বসে আছেন। ক্যান ইউ ইমাজিন আফিদ? তিনি তারপরে এই আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিয়ে যে অনিয়মগুলি হয়েছে সেগুলো এক্সপোজড হয়েছে অনেক বিভিন্নভাবে। তাজুলের নিয়ন্ত্রণে ঘুষ খাওয়া থেকে শুরু করে সবকিছু এক্সপোজড হয়েছে। শেখ হাসিনা যদি কোনোভাবে দেশে আসে এই সবকিছু কিন্তু সামনে চলে আসবে। কারা আনবে? কারা আনবে? এবার আসেন কারা আনবে? সরকারের ভিতরের অংশ এই চিফ প্রসিকিউটরের অফিসের ভেতর থেকে কেউ না কেউ করবে, এগুলো সব এক্সপোজ করবে। কারণ সবগুলো তো ভাই আপনার জন্য কট্টর কট্টর হাসিনা বিরোধী লোক আপনি সব জায়গায় জড়ো করতে পারবেন না। আপনি 100 জন যদি জোগাড় করেন, ওখানে 20 খান লোক হলে তো পাবেন যে শেখ হাসিনাকে এইভাবে যে বিচার করা হচ্ছে সেটা তারা পছন্দ করে নাই। কনফার্ম থাকেন, দিস ইজ হোয়াট সমাজটাতে এরকমই হয়। সো আইসিটির ভেতরেই কিন্তু ঝামেলা আছে। কেন ঝামেলা আছে আরো প্রমাণ দিই আপনাকে। আমি বলছি তো আন্দাজে যে 20 জন আছে মাত্র, যদি 100 জন থাকে 20 জন থাকতে পারে, আমি আন্দাজ করতেছি, কিন্তু না, তা না। আইসিটি ডিভাইডেড বহু আগে থেকে, সেটার প্রমাণ আমি আপনাকে দিতে পারি। আইসিটি যখন প্রথম স্থাপন করা, তাজুলকে যখন নিয়োগ দেয়, তাজুল কিন্তু তার পুরনো কলিগ যারা জামাতের বৈদেশিক কনসালটেন্ট সে টবি ক্যাডম্যানকে নিয়ে আসছিলেন এখানকার এই আইসিটির অ্যাডভাইজার, মানে আইসিটির অ্যাডভাইজার না, তাজুলের অ্যাডভাইজার হিসেবে। সেই তাজুলের এবং ওই টবি ক্যাডম্যানের ল ফার্ম এই ইয়াকে হেল্প করতো। সে টবি ক্যাডম্যান যাওয়ার সময় বলে গেছে যে এই আইসিটিতে অনেক দুর্বলতা আছে, আইসিটিতে এমন কিছু ঘটনা ঘটতেছে, যে কাজগুলো ঘটতেছে যেগুলোর সাথে তিনি একমত না বলে তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। যদিও তাজুলটা ঘোষণা দিয়েছিল উনি নিজে যাচ্ছেন না, আমরা ওনার মেয়াদ রিনিউ করে নিই, কিন্তু উনি কিন্তু পরবর্তী তার প্রতিষ্ঠান থেকে বিবৃতি দিয়ে বলছেন তিনি নিজেকে নিজে উইথড্র করে নিয়ে গেছেন। সেটার কিন্তু প্রতিবাদ তাজুলটা করেনি। সো বুঝেন, এই আইসিটির কার্যক্রম নিয়ে প্রথম থেকে কিন্তু বিরোধ আছে ভেতরেই। টবি ক্যাডম্যান তো বিদেশি লোক, সেটা তার মানে কি বিদেশেও এই বিরোধটা প্রকাশিত আছে। তারপর আছে ওই যে সে বার্গম্যান, যে বার্গম্যান জামাতি যে টবি ক্যাডম্যানও জামাতি সেই নেতাদের পরামর্শক ছিলেন। যেমন বার্গম্যান আছেন যিনি এই জামাতি নেতাদের ফাঁসির আদেশের বিরুদ্ধে বা বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র গণসংযোগ করেছিলেন ব্রিটিশ পত্রপত্রিকা থেকে ইন্টারন্যাশনাল পত্রপত্রিকায়। সেই বার্গম্যানরা আছেন কিন্তু। ওই তার মানে কি এই টোটাল বিচার কার্যক্রম নিয়ে টবি ক্যাডম্যান যে বক্তব্য দিয়েছেন, বার্গম্যান বহুবার কিন্তু এই আইসিটির বিচার প্রক্রিয়া এবং বিভিন্নভাবে যে বিশেষ করে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া, তারপরে কারো যে ফাঁসির আদেশ দেওয়া, এগুলোর ব্যাপারে কিন্তু তিনি তার দ্বিমত প্রকাশ করেছেন। সো আইসিটির ভিতরে কিন্তু দ্বিমত আছে, কিন্তু অলরেডি আইসিটি ইনট্যাক্ট না। এক নম্বর হলো আইসিটির কাছে এক্সপার্ট নাই যে শেখ হাসিনার মতো ব্যক্তিত্বের মামলা লড়ার, প্লাস তাদের কাছে এক্সপার্ট নেই হলো আন্তর্জাতিক অপরাধ আইনের, তাদের এক্সপার্ট নাই তাদের কাছে। সো আইসিটি কিন্তু ভেতরে ভেতরে কিন্তু ভঙ্গুর একটা জায়গা, যে ভঙ্গুর জায়গাটার দিকে আন্তর্জাতিক নজর আছে, যে ভঙ্গুর জায়গার সুযোগ নেবে এইখানকার বুদ্ধিজীবীদের বা সিভিল সোসাইটির আরেকটা বড় অংশ যারা হলো আইনজীবী, তারা অবশ্যই মাঠে আসবে, যারা এই অনিয়ম, যে আইসিটিতে যত অনিয়ম হচ্ছে সেই অনিয়মগুলো এক্সপোজ করতে চাবে। এবং অনিয়মগুলো যদি এক্সপোজ হয়, শেখ হাসিনার মামলা দুর্বল হবে এবং শেখ হাসিনার পক্ষেই কিন্তু জনমত তৈরি হবে। এই যে পরিস্থিতিটা আইসিটি নিয়ে সরকার যে বেকায়দায় আছে এবং আইসিটি ইটসেলফ যে বেকায়দা আছে, সেটা কিন্তু এক্সপোজ করেছেন কিন্তু আইসিটির চিফ প্রসিকিউটর। সো শেখ হাসিনার এই ঘোষণা আসলে সবাইকে নাড়িয়ে দিয়েছে, প্রত্যেক জায়গায় নাড়িয়েছে। এটা একটু আমরা প্রিজিউম করছি, কিন্তু ভবিষ্যতে হয়তো আমরা এগুলা জানতে পারবো যে আসলে আরো প্রকৃত চিত্রটা আমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবো। কিন্তু আইসিটির ভেতরে কিন্তু অলরেডি ডিভিশন হয়ে আছে যে এইসব মামলা এইভাবে চলে না। আইসিটির ভেতরেই কিন্তু অলরেডি বলা হয়েছে, অলরেডি ভেতরে আছে টবি ক্যাডম্যান এবং বার্গম্যানরা, বা আইসিটির ভেতর না, বাইরে, বাট আইসিটির ভেতরের তথ্য তারা জানে। তারা ভেতর তথ্য থেকে বেরিয়েছে যে শেখ হাসিনার যে ভয়েসটা প্রচার করে, যে ভয়েসটা দেখিয়ে তার ফাঁসির আদেশের ব্যবস্থা করা হইলো, যে ভয়েসটা সেটা ডক্টরড,
সেটা বিকৃত করা হয়েছে, সেটা এডিট করা হয়েছে। এক। 2 নম্বর হলো টোটাল বিচার প্রক্রিয়ার মধ্যে শেখ হাসিনাকে পার্সোনালি লায়াবল করতে পারে নাই তারা, শুধুমাত্র ওই ভয়েসটা দিয়ে ছাড়া। একদিকে ভয়েসটা ডক্টর, আরেকদিকে টোটাল বিচার প্রক্রিয়ার মধ্যে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার মধ্যে, সাক্ষ্য ইয়ের মধ্যে বা যে সাক্ষ্য দেশের স্বাক্ষর দ্বারা কিন্তু প্রমাণ করা যায়নি যে শেখ হাসিনা পার্সোনালি এই ক্রাইম করেছেন, পারে নাই, কোন সাক্ষীতে এটা হয় না। 3, প্রত্যেকটা সাক্ষ্য শেখ হাসিনার বিরুদ্ধে যে দেওয়া হয়েছে, যেগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা নিয়ে কোশ্চেন করা হয়েছে, প্রত্যেকটা যে বলা হচ্ছে এটা শিখিয়ে দেওয়া সাক্ষ্য। তো শিখিয়ে দেওয়া সাক্ষ্য দেখেন 3টা পয়েন্ট, যেটা বিচারের জন্য সবচেয়ে বড় পয়েন্ট। সাক্ষী একটা বড় প্রয়োজন, সাক্ষ্য নিয়ে কোশ্চেন আছে, মানে সাক্ষীদেরকে জোরপূর্বক সাক্ষী দেওয়ানো হয়েছে অথবা তাদেরকে শিখিয়ে দিয়ে এই সাক্ষী দেওয়া হয়েছে, এই অভিযোগটা আছে, এই অভিযোগটা আছে অলরেডি। প্লাস বলা হচ্ছে যে তার যে ভয়েসটা, সে ভয়েসটা দিয়ে তাকে যে ইয়ে করা হচ্ছে, কনভিক্ট করা হয়েছে, যে ভয়েসটা দিয়ে তাকে প্রমাণ করা হচ্ছে যে তিনি যে পার্সোনালি ইনভলভ, সে ভয়েসটা ডক্টর, মানে সেই ভয়েসটা বিকৃত করা হয়েছে, এডিট করা হয়েছে, এই করা হচ্ছে। 3, তার বিরুদ্ধে পুরা ওই ডক্টর ইয়া ছাড়া, কি মানে রেকর্ড ছাড়া, ভয়েস রেকর্ড ছাড়া তার বিরুদ্ধে তিনি যে পার্সোনালি কোনো বিষয়ে ইনভলভ ছিলেন সেটার প্রমাণটা তারা দিতে পারেন। সো শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির আদেশটা আছে, ইট ইটসেলফ এ ফল্টি ওয়ান। এবার এই 3টার বাইরে সবচেয়ে বড় যে জিনিসটা আন্তর্জাতিকভাবে ইয়ে হবে, এবং বাংলাদেশেও কিন্তু আমাদের বড় বড় আইনজীবীরা কিন্তু এই বিষয়টা কনভিন্সড, অনেকেই কথা বলেছেন, ছোটখাটো করে ভয়েস লো করে হলেও কথা বলেছেন, যে অনুপস্থিতিতে বিচার সারা দুনিয়াতে কোথাও অ্যাকসেপ্ট হয় না, অনুপস্থিতি আপনি ফাঁসি দিয়ে দিবেন, এটা হয় না, এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট হয় না। আমাদের দেশে তো আমাদের আইনজীবীরা এখন হয়তো চুপচাপ মবের ভয়ে চুপচাপ আছেন, কিন্তু তারা কি সময় মতো কথা বলবেন না? অলরেডি বলেছেন, 2-4 জন বলেছেন, কিন্তু যখন শেখ হাসিনা আসবেন বা শেখ হাসিনা আসার সিচুয়েশন তৈরি হবে তখন তো তারা ভয়েস রেজ করবে। সো সিভিল সোসাইটির আইনজীবীদের অংশও কিন্তু বড় ধরনের একটা বিদ্রোহ হইতে পারে। ইভেন আরেকটা মজার ব্যাপার আছে, বিএনপি আইনজীবীদেরও একটা অংশ মনে করে যে এই বিচার প্রক্রিয়াটা যেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে, এখানে ফল্ট আছে, এখানে দুর্বলতা আছে, এখানে ভুল আছে, তাদের মধ্যেই আছে। এই যে প্রসিকিউটর অফিসের এই লোকজন মনে করে এটা ভুল আছে, তাজুল্লাহ হয়তো মনে করে তারা ঠিক করেছে, কিন্তু এটার মধ্যে ভুল আছে। সেই ভুলের প্রমাণ দিয়ে গেছেন কিন্তু টবি ক্যাটম্যান, সে ভুলের বারবার ব্যাখ্যা দিয়েছেন কিন্তু বার্গম্যান, বাইরের লোকেরা। সো এই আইসিটি ইটসেলফ ইন ট্রাবল। একদিকে তাদের কোনো এক্সপার্ট আইনজীবী নাই, অন্যদিকে তারা ফল্টি কাজ কারবার করে একটা বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে গেছে, যে বিচার প্রক্রিয়া করে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন এখান থেকে পিছু হটতে পারবে না, এটাকে তারা ডিফেন্ড করতে হবে। এখন কি? সো ওই আবার আসে রাজনৈতিক সমঝোতা। কি সেই রাজনৈতিক সমঝোতা সেটা আমি বলতে পারবো না, তবে রাজনৈতিক সমঝোতা শেখ হাসিনা কিন্তু ওই কথাটা বলেছেন তার বক্তব্য, সেটাই আমি রেফার করে শেষ করতে চাই, যে শেখ হাসিনা কিন্তু বলছেন আমি কিন্তু রাজনৈতিক সমঝোতার বাইরে না, আমি কিন্তু রাজনৈতিক সমঝোতার বিরুদ্ধে না, ওনার বক্তব্যের মধ্যেই আছে। সো এখানেও কিন্তু কনক্লুশনটা আছে, আপনাকে কিন্তু আইসিটিকেও যদি ডিট্র্যাক্ট করতে হয়, পেছনে এই হটাইতে হয় বা পেছনে নিতে হয়, সমঝোতার পথেই যেতে হবে। কারণ আইসিটি যদি শেখ হাসিনা এবং তার আইনজীবীরা যদি প্রুভ করতে পারে যে all these cases, all these proceedings are faulty, all these proceedings are মানে কি বলে অসৎ উদ্দেশ্য প্রমাণিত, যদি প্রমাণ হয়, এই সরকার শুধু না, আগের সরকার, এই সরকার সবগুলো কিন্তু ধুলির সাথে হয়ে যাবে। সো ওই শব্দটাই আমার কাছে এখন মনে হয় যে শেখ হাসিনা যে প্রস্তাবটা দিয়েছেন যে সমঝোতা, কাম টু মি, আমার সাথে কথা বলো, আমার ধারণা শেখ হাসিনা তাদেরকে আমন্ত্রণ জেনেছেন, থ্রেট করেছেন, যেমন আমন্ত্রণ যায় এই আশার ঘোষণা দিয়ে কিন্তু সরকারকে আমন্ত্রণ জানিয়েছে, আমার কাছে আসো, আমরা কথা বলে আমরা দেশকে একটা ঠিক করি। আমার তাই ধারণা। আপনারা কি মনে করেন আমাকে জানাবেন, জানালে সে অনুযায়ী আমি আরো চিন্তা করব, আরো তথ্য নেওয়ার চেষ্টা করব। হয়তো ভিন্ন ধরনের হবে। আর যদি আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি যে শেখ হাসিনা উইলকাম, ওনাকে প্রোটেকশন দেব, ওনার এই যে মামলা যেটা হয়েছে হয়তো আপিল করার ওনার সুযোগ থাকবে, সবকিছু যদি আমরা এলাও করি, অথবা রিট্রায়াল আফটার শি কামস ব্যাক, যে ঠিক আছে যা হয়েছে এইটা তো আমি তো বলছি যে এইটা কোরাম নন জুডিস, এই জাজমেন্টটা ওদের এখতিয়ার নাই এই রায়টা দেওয়ার। সো এনিওয়ে
তো উনি আসবেন না কেন? উনি তো এই দেশের নাগরিক, এই দেশে তো, এই দেশের উনি প্রধানমন্ত্রী। আনরিজাইন্ড, শি ডিড নট রিজাইন। আমরা কনস্টিটিউশন ফলো করছি, কনস্টিটিউশনে তো অ্যামেন্ডমেন্ট করি নাই। কনস্টিটিউশন তো বলেছে যে ওয়ান প্রাইম মিনিস্টার উইল হ্যান্ড ওভার পাওয়ার টু দি আদার প্রাইম মিনিস্টার। তা তো হয় নাই। আপনারা এই দেশে লোকজনকে নিয়ে বিদেশে রেখে এসেছেন, উনি তো যান নাই। তারপরে আমি শুনি কিছু 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 রাজনৈতিক দলের লোকজন আছেন, কেউ চোখ রাঙ্গায়া বলেন, কেউ একটু জোরে বলেন যে শেখ হাসিনা ওই ফ্যামিলি খালি পালায়, শেখ মুজিবুর রহমান পালায় গেল, শেখ হাসিনা জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পর, ওনার শাহাদাতের পর পালায় গেল শেখ হাসিনা। So, এইসব আবার এই এখন বলে আবার পালায় গেল। আমি তো একটা পালানোর চিত্র দেখি না। শেখ মুজিবুর রহমান তো পালান নাই, উনি তো এইখানে রয়ে গেলেন, উনি ইন্ডিয়ায় যান নাই। বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান পাকিস্তানের পার্লামেন্টের লিডার একজন। উনি মানে ওনার মেজরিটি ছিল তার মধ্যে। এখন এই লোকটা যদি ইন্ডিয়া চলে যায়, ঠিক আছে, তাজউদ্দিন সাহেব যা, অন্যরা যা, কিন্তু উনি চলে গেলে পরিস্থিতি কি হতো? এখানে হয়তো আরো লোক মারা যেত। ওনার একটা কৌশল ছিল যে ঠিক আছে, দরকার নাই, লোক যেন না মারা যায়, আমাকে অ্যারেস্ট করলে করুক, আমার বাসার থেকে নিয়ে যায়। আবার বলে যে উনি ক্যান্টনমেন্টে ছিলেন। এখন ক্যান্টনমেন্টে কে ছিল আর কে ছিল না, এই ডিবেটটা আরেকদিন করা যাবে, ঠিক আছে? বিকজ আরো তো এখানে কথা আছে, জিয়াউর রহমান সাহেব লোক পাঠিয়েছেন, তাকে নেওয়ার জন্য কিছু আছে, অনেক গল্প আছে, দরকার নাই আমাদের। আমার মুদ্রা কথা হচ্ছে, শেখ হাসিনা যখন বলেছে শেখ হাসিনা আসবে, এখন সে একটা টাইম লাইন দিয়ে দিয়েছে যে আমি ডিসেম্বরের মধ্যেই, বছরই আমি আসবো, অর্থাৎ 31 ডিসেম্বরের মধ্যেই তিনি আসবেন। যদি ওনার শারীরিক অবস্থা ঠিক থাকে, কোনো ধরনের সমস্যা না হয়, তাহলে she will come. Now it is for this government to decide and face শেখ হাসিনা। উনি আসলে কি লোক, এখানে তো বলে, অনেকেই বলে যে নির্মূল হয়ে গেছে আওয়ামী লীগ। যদি নির্মূল হয়ে গেছে তাহলে এত চিন্তা কেন? উনি আসলে আসবেন, আপনারা চিন্তা করেন না, আসুক, ওনার তো লোকজনই নাই, আওয়ামী লীগ নির্মূল। আমি বারবার একটা কথা বলি যে আওয়ামী লীগ নির্মূল হয় নাই, বিএনপিও নির্মূল হবে না, বিকজ এদের স্ট্রেংথ কবর থেকে আসছে। একদিকে বঙ্গবন্ধু আছেন আর একদিকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছেন, সেখান থেকে স্ট্রেংথটা আছে। কাজে নির্মূল রাইদার বিএনপি হবে না আওয়ামী লীগ হবে, এটা বুঝতে হবে। লিডারশিপও এই ফ্যামিলির মধ্যে, এই দুই ফ্যামিলির মধ্যেই আপাতত থাকতে হবে। তারপরে হয়তো এই দুই ফ্যামিলি একটা স্ট্রাকচার ঠিক করবে যে কিভাবে এই দলের নেতৃত্ব কিভাবে এগোবে। ইট ইজ ফর দেম টু ডিসাইড। তো আমার কথা হচ্ছে, এত অসুবিধার কি আছে? এত টক শোজ, সব চ্যানেলে একই আলোচনা যে শেখ হাসিনা বলেছে যে এই বছরই আসবে। এই বছরে এখন মাস কয়টা আছে? 6 মাস আছে। 6 মাসের মধ্যে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, যে কি আছে, কার কত শক্তি আছে। আমি এখানে একটু হিন্টস দিতে চাই না, বিকজ আই ডোন্ট নো হোয়াট আর প্ল্যানস আর। ওনার সাথে তো আমাদের কারোর কথা হয় না যে আপনি কিভাবে আসবেন, কৌশলটা কি হবে, এইখানে গভর্নমেন্টের সাথে কি কথাবার্তা হয়েছে কিনা, গভর্নমেন্ট আপনাকে এলাউ করবে কিনা, সো অন এন্ড সো ফোর্থ। এই জিনিসগুলি তো রয়ে গেছে, যে ডায়লগ ওনার সাথে, বা যার সিকিউরিটিতে এখন প্রাইম মিনিস্টার হাসিনা আছেন, শি ইজ নট এ ডি জুরে প্রাইম মিনিস্টার, কিন্তু উনি তো কাউকে হ্যান্ড ওভার করেন নাই ক্ষমতা। অনেকেই বলে যে ইলেকশনে চুরি হয়েছে। ইয়েস, ইলেকশনে যাওয়া হয়েছে, কিন্তু আপনারা কেউই, নাইদার দ্য ইন্টারিম গভর্নমেন্ট নট দিস গভর্নমেন্ট বলেছে যে 12th পার্লামেন্ট অবৈধ, 11 পার্লামেন্ট অবৈধ, 10 পার্লামেন্ট অবৈধ, তো বলেছে? বলে নাই। আপনারা তো ইলেকশন করেছেন ফর 13 পার্লামেন্ট,
ধরেই নিতে হবে ওই পার্লামেন্ট গুলি বৈধ ছিল, ইলেকশন হয়েছে বা না হয়েছে, বাট আপনারা তো বৈধতা দিয়েছেন। আপনারা তো এক মুহূর্তের জন্য বলেন নাই যে এই ইলেকশন হয় না, এই পার্লামেন্ট গুলি যেগুলি কনস্টিটিউট করা হয়েছিল 10th, 11th, 12th, এইগুলি সব বেআইনি, আনকনস্টিটিউশনাল, আমরা মানি না এইগুলি। তা তো না, তা তো করেন নাই। তাহলে আপনারা এখন যে 13th পার্লামেন্টে আছেন, আমি জানি না শেখ হাসিনার মাথায় কি আছে, আমি জানি না যে উনি বিদেশে আছেন, ওনার লোকজনের সাথে কথা হচ্ছে, ওনার নিজস্ব লোকজনের সাথে ওরা কি পরামর্শ দিচ্ছে, আই ডোন্ট নো, উই ডোন্ট নো। উনি যখন বলেছেন চিন্তা ভাবনা করেই বলেছেন, ওনার নিশ্চয়ই একটা প্ল্যান আছে। যেমন আমার প্রধানমন্ত্রীর একটা প্ল্যান ছিল, প্ল্যান আছে, উনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। ওরকম শেখ হাসিনারও তো প্ল্যান থাকতে পারবে, আছে, যে কিভাবে উনি ঢুকবেন, কোনখান থেকে ঢুকবেন, উনি ফ্লাই করবেন না উনি রাস্তা দিয়ে আসবেন, না বেনাপোল দিয়ে আসবেন, না আগরতলা দিয়ে ত্রিপুরা ইসে দিয়ে আসবেন, ত্রিপুরা দিয়ে আসবেন, উই ডোন্ট নো, আমরা জানি না। এবং কোন দিকে যাবেন, উনার লোকজন কত সেখানে আসতে পারবে, এইগুলি তো উই ডোন্ট নো এট দিস স্টেজ। দেখতে হবে যে কি হয়। উনি যখন বলেছেন উনি আসবেন, why should she come? উনি তো এই দেশের নাগরিক, উনি এই দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন বলেন বা আনরিজাইন প্রধানমন্ত্রী যিনি ইস্তফা দেন নাই, ওনাকে দেশের লোক মানে আর্ম ফোর্সেসের লোকজন ওনাকে হেলিকপ্টার তারপরে C-130 দিয়ে দিল্লিতে ছেড়ে এসেছে। So I don't know. স্যার We don't know. স্যার আমি একটা ব্যাপার একটু মানে আপনার কাছে বিশ্লেষণ জানতে চাই। ধরেন গভর্নমেন্ট তো জিরো টলারেন্সে গেছে, এটা বুঝাই যায় যে তারা 23 জুন যা করলো, একেবারে আর্মি নামিয়ে দিল, তার থেকে বোঝা যায় যে গভর্নমেন্ট আওয়ামী লীগের ব্যাপারে একেবারে জিরো টলারেন্সে থাকবে। এবং বিএনপি বলি, জামাতে ইসলামী বলি, তারা আওয়ামী লীগ বা শেখ হাসিনার আশাটাকে সহজ করবে না, আমরা তাদের রাজনীতি করার সহজ পথ আমরা করে দিব না। এটা যদি না হয় তাহলে শেখ হাসিনা আসলে পর দেশের পরিস্থিতি কি হতে পারে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আজকে দেখলাম ইউএস সেকেন্ড মিশন চিফ যিনি ছিলেন সাবেক, তিনি আজকে বলছেন যে শেখ হাসিনা হয় জেলে মরবেন, আর না হলে তিনি ভিন্ন দেশে থেকে মরবেন। আমেরিকান এই সাবেক কূটনীতিকরা কেন এখন হঠাৎ করে মুখ খুলছেন, কি মনে হয় আপনার? না না, ইউসি আমেরিকান কূটনীতিকদের কিছুই নাই, দে আর ডিফিটেড ফোর্সেস। ইরান ওদেরকে ডিফিট করে দিয়েছে, এখন তারা তাদের ঘাঁটি মাটি এখান থেকে তুলে নিয়ে চলে যাবে, ওদের নিয়ে কেউ চিন্তা নাই। চায়না এইখানে আছে, এইসব কথা কোনো যে নাই। এইগুলি সব খলিলুর রহমান টমান যারা ওদের টাকা পয়সা খায়, যারা এখানে যে বদুল আলম মজুমদার টজুমদার, এইটা ওদের এজেন্ট, ওরা এইসব কথা ওদেরকে বলে বা ওদেরকে দিয়ে বলায় বা হোয়াটএভার। হ্যাঁ, ওইটা কিচ্ছু না। শেখ হাসিনা যখন খুশি, ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়ে গেছে। আপনি এখন ওয়েস্ট এশিয়াতে আর বেসেস দেখবেন না, আমেরিকান এই বেসেস গুলি তুলে নিয়ে যাবে, ইসরায়েলে বেস বানাবে, আর ডিয়েগো গার্সিয়াতে চলে যাবে কিছু নিয়ে, এইভাবে ওদের এইখানে কিছু না, বা প্যাসিফিকে তারা কিছু কন্ট্রোল করার চেষ্টা করবে। ডলার ইজ ফিনিশ, পেট্রো ডলার ইজ ফিনিশ, তারা কোনো কিছু করতে পারবে না। ইউসি, তো আমার ওইগুলি নিয়ে এখন আর চিন্তার কারণ নাই। বাট যেটা আমি বলি যে গভর্নমেন্টের চিন্তা করতে হবে, গভর্নমেন্টকে চিন্তা করতে হবে, আর্মি চিফকে চিন্তা করতে হবে, ইন্টেলিজেন্স এজেন্সিস কে চিন্তা করতে হবে, এবং তারা তারিক সাহেবকে কি অ্যাডভাইস দেবে, ইট ইজ আপ টু দেম এন্ড আপ টু তারিক সাহেব যে উনি কিভাবে এটা করবেন। এইটা কি সহজে করবেন? উনার আশাটা কি উনি সহজ পথ দেবেন না? বিকজ ইভেন ওয়েন তারিক সাহেব যখন আসলেন, তখন ওনাকে কে সাপোর্ট দিয়েছে? আর্মি। আগে পিছে টোটাল সিকিউরিটি ওয়াজ প্রোভাইডেড বাই আর্মি, সবকিছু আর্মি করেছে তখন ওনার জন্য। এখন আই ক্যানট সে ওনার মাথায় কি আছে। একবার যখন উনি মুভমেন্ট শুরু করবেন, তখন বাংলাদেশের আমলাদের বা বাংলাদেশের আর্মির বা পুলিশের এদের কি সিচুয়েশন হবে আমি জানি না এখন।
বিকজ এখনো তো উনি ওনার প্ল্যান পুরোটা চক আউট করেন নাই। উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এই বছরে যাব, এটা উনি বলেছেন, এনডিটিভি কে ইন্টারভিউ দিয়ে বলেছেন, ইমেল ইন্টারভিউ দিয়ে বলেছেন। সো আই ডোন্ট নো হোয়াট দ্য সিচুয়েশন ইজ লাইক। এই সিচুয়েশনটা তো সিরিয়াস সিকিউরিটি প্রবলেমস হবে যদি গভর্নমেন্ট, আমি আবার রিপিট করি, যদি গভর্নমেন্ট পথ সহজ না করে তাহলে কিন্তু প্রবলেম আছে গভর্নমেন্টের জন্য, প্রবলেম হবে ল এন্ড অর্ডারের, সিরিয়াস 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 প্রবলেম হবে। যারা এখন লম্বা লম্বা কথা বলছে কিন্তু ইভেন টক শোজে বা ইসে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আই এম টেলিং ইউ, ওয়ান্স শি Sir, ডিসাইডস আই এম গোইং টু। জি, আমি পার্লামেন্ট ধরে একটা ইস্যুতে যেতে চাই। পার্লামেন্টে দেখলাম যে সরকারি দল বিরোধী দল একে অন্যকে খুব তালিয়ে দিয়ে যাচ্ছে, যে গঠনমূলক সমালোচনা এই জায়গাটাও সীমিত হয়ে আসছে। পার্লামেন্টে এনসিপির লোকজন দাবি করেছে যে আমাদের 71-এ স্বাধীনতা এসছে, 24-এ সার্বভৌমত্ব এসছে। যদিও সরকারের স্বাস্থ্যমন্ত্রী সাথে সাথে এটা প্রতিবাদ করেছেন, কিন্তু এই যে একটা কথা ছড়ানো যে 24-এ আমাদের সার্বভৌমত্ব এসছে, হাউ ইটস পসিবল, মানে 24-এ আমাদের এমন কি হয়েছে যে আমাদের ওইটা ধরে সার্বভৌমত্ব চলে এসছে? আচ্ছা, তো 71 থেকে নিয়ে তার মানে যখন জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট ছিলেন তখন সার্বভৌমত্ব ছিল না দেশে? দিস ইজ হোয়াট দে মিন। আর বিএনপি তালি দেয় এইটাতে। হোয়াট ডাজ ই মিন? আই মিন সার্বভৌমত্ব তো আপনি যখন স্বাধীন হলেন 71-এ, তো সার্বভৌমত্ব তো আপনার ছিলই। আমি ওই ডিবেটে যেতে চাই না যে ইন্ডিয়ানসরা এটাকে কি বলে না বলে, বাট সার্বভৌমত্ব তো ছিলই। সার্বভৌমত্ব না থাকলে আপনার এখানে যে ইন্ডিয়ান আর্মি ছিল, ওই ইন্ডিয়ান আর্মিকে কিভাবে যাওয়ার জন্য বললেন বঙ্গবন্ধু? 2-3 বার বলতে হয়েছে বঙ্গবন্ধুকে, ইন্দিরা গান্ধীকে, যে প্লিজ টেক ব্যাক দি আর্মি। কিসের সার্বভৌমত্ব কি? আই ডোন্ট নো হোয়াট দে টকিং। আমার মনে হয় এই যে এনসিপি অনেক সময় সব সার্বভৌমত্বর যে কথা বলে না, এইগুলি ওরা না বুঝে বলে। বিকজ আপনার বইতে পড়া সভরেন্টি আর আপনার বাস্তবের সভরেন্টি ইজ ডিফারেন্ট। দেখেন, আমি কম বলেছি এইটার উপরে, বাট মেজরিটি যারা ছিল, আসিফ নজরুল যারাই ছিল, তারা তো বলেছে যে শেখ হাসিনার দেশ বেঁচে দিছে ইন্ডিয়ার কাছে। কিন্তু ওরা সরকারেও গেছে, সরকারে আসিফ মাহমুদ ছিল, সরকারে মাহফুজ ছিল, সরকারে নাহিদ ছিল, ইম্পর্টেন্ট মিনিস্ট্রিজ গুলিতে ছিল, লাইক এলজিআরডি, ইনফরমেশন, এরকম ইম্পর্টেন্ট মিনিস্ট্রিজ। ল ইসের কাছে ছিল, ওই যে প্রফেসর, আমাদের লয়ার প্রফেসর। কিন্তু ওরা কি কিছু দেখাতে পেরেছে? একটাও এগ্রিমেন্ট কি পাবলিকলি দেখানো হয়েছে যে এই যে বেঁচে দিছে শেখ হাসিনা? তো শেখ হাসিনা তার মানে ডিড নট সেল দিস কান্ট্রি। ইয়েস, আমরা এগ্রিমেন্টস করি, এগ্রিমেন্টস এর মধ্যে অনেক সময় আমাদের হয় কি যে করতে গিয়ে অনেক সময় কিছু উঁচ নিচ থাকে। মানুষ বলবে যে আপনি ওদেরকে ট্রানজিট দিয়েছেন, করিডোর দিয়েছেন, ওদের ট্রেন চলতে দিয়েছেন, নানান কথা মানুষ বলে ঠিক আছে, কানেক্টিভিটি তো একটা ব্যাপার আছে। দেখেন, হোল ইউরোপ ইজ কানেক্টেড। হ্যাঁ, আমি হয়তো কম পয়সা দিয়েছি, হয়তো এটা ব্যালেন্স চুক্তি হয় নাই, বাট এটা তো সবসময় ঠিক করা যেতে পারে, এমন তো লাগে ঠিক করা যেতে পারে না। আর আজকাল তো জানেন যে পৃথিবীর কানেক্টিভিটির উপরে চলে এই যে বিআরআই প্রোগ্রাম, চায়নার বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ, চায়নার যে পাকিস্তানের সিপ্যাক প্রোগ্রাম, তারপরে আপনার এই যে চায়না আমাদেরকে একটা প্রস্তাব দিয়েছে ফর আ করিডোর লিঙ্কিং চায়না এন্ড বাংলাদেশ। এই কানেক্টিভিটি মডার্ন ওয়ার্ল্ডে তো থাকবে, না থাকে। দেখেন আজকে চায়নার ট্রেন কিভাবে ইউরোপে যাচ্ছে, সরাসরি যাচ্ছে। আজকে দেখেন পাকিস্তান কিভাবে করিডোর এন্ড কানেক্টিভিটি করেছে ইরানের সাথে। করাচিতে যে কন্টেনার্স গুলি আছে, সেটা বাই রোড তারা পাঠিয়ে দিচ্ছে ইরানকে। মডার্ন ওয়ার্ল্ডে আপনার স্ট্র্যাটেজিক রিজনসেও আপনাকে এই জিনিসগুলি করতে হবে। তো আমার মনে হয় যে এইটা কিছু না, এই বাচ্চারা জানে না তো ঠিক করে যে মডার্ন ওয়ার্ল্ড কিভাবে চলে, জিও পলিটিক্যাল সিচুয়েশন কি আছে, জিও ইকোনমিক্যাল সিচুয়েশন কি আছে, যার জন্য তারা এইসব কথা বলে। বাট এখন এদের
কাণ্ড কারখানা, লাইক ইউনুস যেসব কথা বলেছে অথবা পাটোয়ারি যেসব কথা বলে, এইটার জন্য যদি সভরেন্টির উপরে কোনো আঘাত আসতে পারে আমি জানি না। আমি তো বাংলাদেশের দোষত্ব তাদের ঠিক করে কিছু জানি না, আর ওরা হলো বাংলাদেশকে এগিয়ে নিতে চায় মারামারি। কালকে আমি একটা শোতে ছিলাম, ওইখানে এনসিপির এক নেতা বলছিলেন যে আবার হবে অভ্যুত্থান, আবার মুভমেন্ট হবে। এই দেশে কতবার মুভমেন্ট হয়েছে, কত মুভমেন্ট হবে এই দেশে, আর কত অভ্যুত্থান হবে? আমাকে প্লিজ সামবডি শুড টেল মি। কি প্রত্যেক দিন একটা হবে, একটা রিজিম আসলে অভ্যুত্থান করতে হবে? কালকে জামাতের আমিরও তো বলছে যে জামাতের নেতৃত্বে আবার একটি বিপ্লব হবে। ঠিক আছে, জামাতের নেতৃত্ব হবে, তারপরে উনি বললেন যে আচ্ছা, বলতে পারে যে আচ্ছা এইটা তো অমুকের নেতৃত্বে হয়েছে, এখন আমার নায়েব আমিরের নেতৃত্বে একটা অভ্যুত্থান হবে।